সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে চারপাশে সবুজ প্রকৃতি আর গ্রামের সুন্দর পরিবেশ যাত্রাটাকে আরো সুন্দর করে তুলেছে। আর আজ গন্তব্যে আমরা দেখব বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির, রাজবাড়ির ইতিহাস, প্রাচীন স্থাপত্য এবং বাংলার সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন দেখতেই আজকের এই যাত্রা। হে ওয়েলকাম ব্যাক। আমরা এখন পৌঁছে গেছি বিষ্ণুপুর, যে ঐতিহ্যবাহী শহর। এখন ঘুরে দেখব পুরো বিষ্ণুপুরটা। আমরা এখন রয়েছি বিষ্ণুপুর রেলওয়ে স্টেশনের কাছে। আমরা আসছি ঘাটাল থেকে বাইক নিয়ে। ঘাটাল থেকে বিষ্ণুপুরের দূরত্ব হচ্ছে 77 কিলোমিটার। আর যারা যারা কলকাতা থেকে আসতে চাও, কলকাতা থেকে আসলে 140 কিলোমিটার। তোমরা সাঁতরাগাছি থেকে ট্রেন পেয়ে যাবে। ওখান থেকে ট্রেনে করে আসলে এই স্টেশনে নামবে। স্টেশন থেকে বেরিয়ে বাইরে থেকে তোমরা পেয়ে যাবে টোটো, অটো। তো ওখান থেকে তোমরা টোটো বুক করে পুরো শহরটা ঘুরে দেখতে পারো। চলো আমরাও দেখি এখানে কি ঐতিহ্য রয়েছে। আমাদের প্রথম গন্তব্য মদনমোহন মন্দির। বিষ্ণুপুরে এসে মদনমোহন মন্দির না দেখলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। এই মন্দিরের টেরাকোটার শিল্প এবং স্থাপত্য খুবই আকর্ষণীয়। ইতিহাস আর ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে বাংলার শিল্পকলা কিভাবে মিশে গেছে এই মন্দিরে এসে সেটা খুব ভালোভাবে অনুভব করা যায়। আমরা এখন রয়েছি মদনমোহন টেম্পেলে। 1694 সালে রাজা দুর্জন সিং এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখন এখানে নিয়মিত পুজো হয়। অনেক অনেক পর্যটকরা এখানে আসেন, ঘুরে যান এই মন্দির। আর দেখো এখানে রয়েছে তুলসী মঞ্চ। আর ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি। ভিতরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। এই মন্দিরের রাধাকৃষ্ণকেই প্রণাম করে শুরু করলাম আজকের সারাদিনের ভ্রমণ। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি বিষ্ণুপুরের একটি ছোট্ট কিন্তু ঐতিহাসিক স্থাপত্য স্মল টন গেটওয়ে দেখতে। নামটা ছোট হলেও বিষ্ণুপুরের পুরনো স্থাপত্য আর রাজকীয় ইতিহাসের সঙ্গে জায়গাটির একটি সুন্দর যোগ রয়েছে। পাথরের তৈরি এই প্রবেশদ্বারটি দেখতে খুবই সুন্দর। এবার আমরা চলে এসেছি বিষ্ণুপুরের অন্যতম ঐতিহাসিক স্থাপত্য বিগ স্টোন গেটওয়ে বা বড় দরজা। এই বিশাল পাথরের তৈরি প্রবেশদ্বারটি দেখলেই বোঝা যায় বিষ্ণুপুরের প্রাচীন স্থাপত্য কতটা শক্তিশালী ও রাজকীয় ছিল। একসময় এই প্রবেশদ্বার দিয়ে রাজপ্রাসাদ বা গুরুত্বপূর্ণ এলাকা প্রবেশ করা হতো বলে জানা যায়। আজ এটি বিষ্ণুপুরের ঐতিহাসিক স্থাপত্যের অন্যতম আকর্ষণ। সামনে দাঁড়িয়ে পুরনো দিনের সেই রাজকীয় পরিবেশটা কিছুটা হলেও অনুভব করা যায়। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি লালজি মন্দিরে। এই মন্দিরটি মল্লরাজ বীর সিংহের আমলে 1658 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। মন্দিরটির মূল মন্ত্র ছিল রাধা কৃষ্ণেরকে উৎসর্গ করা। লালজি মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর স্থাপত্য শৈল এবং সুন্দর টেরাকোটার কারুকার্য। মন্দিরের দেওয়ালে পোড়ামাটির ফলকের মাধ্যমে বিভিন্ন পৌরাণিক কাহিনী, দেবদেবীর ছবি ফুটিয়ে তোলা হয়েছে। সেই সময়ের জীবনের নানা দৃশ্য এখানে দেখা যায়। চারিদিকটা অনেকটাই বড় আকার, অনেকটা এরিয়া জুড়ে এই মন্দির রয়েছে। মন্দিরের চারিপাশে দাঁড়িয়ে থাকলে কয়েকশো বছরের বিষ্ণুপুরের ওই ইতিহাস অনুভব করা যায়। বিষ্ণুপুরে এসে শুধু মন্দিরগুলো দেখলে হবে না, এই মন্দিরগুলোর সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহাসিক ব্যাপারগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। তখনকার আমলে দেখো তৈরি এত সুন্দর কারুকার্য সত্যিই খুব সাধারণ। আর এই সামনে রয়েছে তুলসী মঞ্চ দেখো, আর এইটা রয়েছে ভোগ কক্ষ, যেখানে প্রসাদ বিতরণ করা হতো। এরপরে আমরা সামনের দিকে এগোলাম। একটা সামনে কুয়ো রয়েছে, সেই তখনকার আমলের সব থেকে অবাস্তব ব্যাপার, কুয়োটার মধ্যে এখনো জল রয়েছে।
এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বিষ্ণুপুরের অন্যতম সুন্দর ঐতিহাসিক মন্দির রাধেশ্যাম মন্দিরে। এই মন্দিরটি মল্লরাজ চৈতন্য সিংহের আমলে তৈরি, 1758 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। মন্দিরটি শ্রীকৃষ্ণের রাধেশ্যাম রূপকে উৎসর্গ করা হয়েছে। কিছুটা ঢোকার পরেই আমরা দেখলাম মন্দিরের কিছু মেনটেন্যান্সের কাজ চলছে, হয়তো পুরনো স্থাপত্যগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। আর চারিদিকটা দেখো কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, আর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেই বোঝা যাচ্ছে অনেকটা মেনটেনেন্স করেই এটা রাখা হয়, যেহেতু ঐতিহাসিক স্থাপত্য সেই জন্যই। আর এই মন্দিরের গায়ে অসংখ্য নানা রকম ধরনের দেবদেবীর মূর্তি এবং টেরাকোটার কাজ খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এর ঠিক উল্টো দিকেই রয়েছে মৃন্ময়ী মাতার মন্দির। সামনে ঢুকে একটা দেখবেন দোকান রয়েছে, যেখানে টেরাকোটার অনেক রকম জিনিস কিনতে পাওয়া যায়। এইরকম প্রত্যেকটা মন্দিরের বাইরেই এই টেরাকোটার জিনিস এখানে কিনতে পাওয়া যায়, তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। আর এখানে দেখো একটা অনেক বড় বট গাছ রয়েছে, অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। আর এই যে হচ্ছে মন্দির, এই মন্দির অনেকটাই বড়। আর এইখানে দেখো এতটা এরিয়া জুড়ে রয়েছে, পুরো দেখতে খুব ভালো, অনেকটাই সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই হচ্ছে প্রতিমা। এখানে ছবি তোলা নিষেধ আছে, তো আমরা তাও চেষ্টা করেছি এটা দেখানোর জন্য। বেসিক্যালি এটা দুর্গা মায়ের মন্দির। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জোড়বাংলা মন্দিরে। জোড়বাংলা মন্দিরের স্থাপত্য শৈল বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের তুলনায় একটু আলাদা। বাংলা ঐতিহ্যের দোচালা ঘরের আকৃতি অনুসারে এই মন্দিরের নকশা তৈরি করা হয়েছে, এই জন্যই এর নাম জোড়বাংলা মন্দির। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি গুমঘরের কাছে। লোকমুখে প্রচলিত আছে মল্ল রাজাদের সময় গুমঘরকে বন্দীদের আটকানোর জন্য ইউজ করা হতো, এখানে বন্দীদের আটকে রেখে শাস্তি দেওয়া হতো। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি শ্যামরাই মন্দিরে। এই মন্দিরটি তৈরি হয়েছিল মল্লরাজ রঘুনাথ সিংয়ের আমলে 1643 খ্রিস্টাব্দে। একটু ভালো করে মন্দিরের দেওয়ালগুলো দেখলে দেখতে পাবেন রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা এবং তৎকালীন সমাজ জীবনের বিভিন্ন দৃশ্য সুন্দরভাবে পোড়ামাটির ফলকে ফুটিয়ে তোলা হয়েছে। শ্যামরাই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো এটি পঞ্চরত্ন মন্দির, অর্থাৎ মন্দিরের ছাদের উপর রয়েছে 5টি চূড়া। এবার আমরা চলে এসেছি বিষ্ণুপুরের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থাপত্য রাসমঞ্চে। এখানে এসে টিকিট নিতে হয়, আর এর আগে আরও দুটো জায়গায় টিকিট নিতে হয়, আমি একদম বলতে ভুলে গেছিলাম। তোমরা যে কোনো জায়গায় একটা টিকিট নিলে সব জায়গায় প্রবেশ করতে পারবে। অনলাইন যদি তোমরা টিকিট নাও সেটা 20 টাকা দাম, আর অফলাইন নিলে 25 টাকা। এই যে কোনো একটা জায়গায় টিকিট নিলে তোমরা আরও 3-4টে জায়গা এই টিকিট দেখিয়ে ঢুকতে পারবে। বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের থেকে রাসমঞ্চের স্থাপত্য একেবারেই আলাদা। বিশাল একটি চৌকো বেদির ওপর তৈরি এই স্থাপনটি চারপাশে রয়েছে খোলা খিলনাযুক্ত বারান্দা, আর ওপরে রয়েছে পিরামিডের মতো ধাপে ধাপে উঠে যাওয়া ছাদ। আর এটা প্রায় মাটি থেকে 4 থেকে 5 ফুট ওপরে এই রাসমঞ্চটি বানানো রয়েছে। আর চারিদিকটা দেখো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই পুরনো পোড়ামাটির ইটের কারুকার্য, নানা রকম ডিজাইন, আর এতগুলো পিলার রয়েছে এখানে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিষ্ণুপুরের সবথেকে বিখ্যাত স্থাপত্য রাসমঞ্চে, যেটি প্রতিষ্ঠা হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। আর রাজা বীর হাম্বির এটি প্রতিষ্ঠিত করেছিলেন। এই যখন ছিল তখন প্রত্যেকটা জায়গার রাধাকৃষ্ণ ঠাকুরকে এখানে নিয়ে আসা হতো এবং তারপর এখানে এসে সাজিয়ে রাখা হতো প্রদর্শনীর জন্য।
এখন এটা দর্শনীয় স্থানের মতো হয়ে গেছে, টুরিস্টরা সবাই আসে এখানে ঘুরে ফিরে। দেখো রাসমঞ্চের ভেতরটাই এই পুরনো অনেক স্থাপত্য রয়েছে, এই পুরনো ইট দিয়ে বানানো মাটির যে স্থাপত্য, পুরো পোড়া মাটি, আর এইভাবে পিলার দিয়ে বানানো রয়েছে। বিষ্ণুপুরের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলো দলমাদল কামান। এই বিশাল কামানটি মল্ল রাজাদের আমলের। কথিত আছে 1642 খ্রিস্টাব্দে বর্গীদের আক্রমণের সময় রাজা নিজেই এই কামানটি বিষ্ণুপুরকে রক্ষা করার জন্য ইউজ করেছিলেন। দলমাদল নামটির অর্থ নিয়েও নানান ব্যাখ্যা রয়েছে। কামানটি তৈরি হয়েছিল লোহা দিয়ে, আর এটির দৈর্ঘ্য প্রায় 3.8 মিটার। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এত বছর পরেও এই কামানটি সংরক্ষিত অবস্থায় রয়েছে। অবশ্যই এটি আপনারা দেখে যাবেন। এটি হচ্ছে পুরো বিষ্ণুপুর ট্যুরিজমের ম্যাপ। বিষ্ণুপুরের কোথায় রেলওয়ে স্টেশন রয়েছে, কোথায় পুলিশ স্টেশন রয়েছে, এবং যেই সব ঐতিহাসিক স্থানগুলি রয়েছে সেগুলি প্রত্যেকটি এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। আমরা এখন রয়েছি জোর মন্দিরে। এই জোর মন্দিরের ভেতরেই এই ম্যাপটি বানানো রয়েছে। নাম শুনেই বুঝতে পারছেন জোর মন্দির কেন বলা হয়েছে। দুটি মন্দির খুব পাশাপাশি রয়েছে, এই জন্য এটিকে জোর মন্দির বলা হয়েছে। কয়েকশো বছর আগে শিল্পীরা কিভাবে পোড়ামাটির ওপর এত সূক্ষ্ম কাজ করেছিল সেটা সামনে থেকে দেখলে সত্যি অবাক হতে হয়। বিষ্ণুপুরের মন্দিরগুলো শুধু ধর্মীয় স্থান নয়, ইতিহাসের একটি শিল্প এবং স্থাপত্যের জীবন্ত পরিচয়। বিষ্ণুপুর চারিদিকে ঘুরে আমার সত্যিই খুব ভালো লাগছে। আর ইতিহাসের এই তথ্যগুলো যদি জানতে চান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটা লাইক, একটা শেয়ার আমাকে নতুন কোনো স্থান বা নতুন কোনো জায়গা ভ্রমণ করতে এবং সেটির ঐতিহাসিক ব্যাখ্যা করতে খুবই সাহায্য করে। এই জোর মন্দিরের উল্টো দিকেই রয়েছে অনেক বড় মাঠ, চারিদিকে গাছপালা, আর নিচে রয়েছে পোড়ামাটির হাট। এখানে আসলে অবশ্যই পোড়ামাটির হাটটা ঘুরে দেখবেন, খুবই সুন্দর। যেমন শান্তিনিকেতনের সোনাঝুরির হাট বসে, তেমনই এখানে বসে পোড়ামাটির হাট। এটি শনিবার ও রবিবার বিকেলের টাইমে বসে। তো এখানে আসলে এই দিনগুলো যদি আসেন তো এখানটা ঘুরে যাবেন। বিষ্ণুপুর ঘুরতে এসে শুধু ঐতিহাসিক মন্দির দেখলে হবে না, এখানকার পোড়ামাটির হাটও দেখবেন। বিষ্ণুপুরের টেরাকোটার শিল্পীদের খ্যাতি শুধু বাংলায় নয়, সারা দেশেই রয়েছে। এখানকার শিল্পীরা মাটি দিয়ে তৈরি করেন বিভিন্ন ধরনের ঘোড়া, হাতি, পুতুল, মূর্তি, নানা ধরনের শোপিস। বিশেষ করে বিষ্ণুপুরের পোড়ামাটির ঘোড়া খুব জনপ্রিয়। এখানে এসে নিজের পছন্দের জিনিস কেনার পাশাপাশি স্থানীয় শিল্পীদের কাজ থেকে দেখে নিতে পারেন। তাই বিষ্ণুপুর ভ্রমণের স্মৃতি হিসেবে যদি কিছু নিয়ে যেতে চান তাহলে পোড়ামাটির হাট থেকে একটি সুন্দর টেরাকোটার সামগ্রী নিয়ে যেতে পারেন। বিষ্ণুপুর এসে এখানকার বিখ্যাত মেচা সন্দেশ না খেলে কিন্তু ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে। তো এখানে আসলে এই মেচা সন্দেশ অবশ্যই ট্রাই করবেন, খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর খেতে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বিষ্ণুপুর ভ্রমণ। একদিনের এই সফরে আমরা ঘুরে দেখলাম বিষ্ণুপুরের ঐতিহাসিক মন্দির, রাসমঞ্চ, দলমাদল কামান, পোড়ামাটির শিল্প এবং মেচা সন্দেশ। ইতিহাস, স্থাপত্য, শিল্প আর সংস্কৃতি সবকিছু মিলিয়ে বিষ্ণুপুর সত্যি একটি অসাধারণ জায়গা। আপনাদের যদি এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং মাই ড্রিম উইংসের সাথে ঘুরতে থাকুন নতুন নতুন জায়গা। ধন্যবাদ।